হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সূর্য, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল সূর্য। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছেন আজকে আমি আপনাদেরকে কি দেখাতে চলেছি। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ঘাটশিলার ভ্রমণের প্রথম পর্ব। তো আজকে আমি শুরু করছি আমার হোটেল থেকে, যে হোটেলের নাম হচ্ছে নবাব কুঠির। তোমরা পেছনেই দেখতে পাচ্ছ আমার হোটেল, এই হচ্ছে আমার হোটেল। এই হোটেলটা স্টেশন থেকে আসতে 5 মিনিট সময় লাগবে। তো এই হোটেলের যে ম্যানেজার, তার সাথে তোমাদের কথা বলিয়ে দিচ্ছি। নমস্কার। নমস্কার দাদা, আপনারা আসবেন ঘাটশিলা, আর ঘাটশিলা থেকে আমাদের হোটেল আসতে 5 মিনিট লাগে। আর যদি আপনি আসতে চান তো আমার ফোন নাম্বার আপনাকে আমি দিয়ে দিচ্ছি, আপনি ওই নাম্বারে আপনি ওটার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নম্বর হচ্ছে 8508632448। আরেকটা নম্বর হচ্ছে 8289818052। আপনি আসতে চান তো দাদা ঘাটশিলাতে আসবেন, আমার হোটেল আসতে 5 মিনিট সময় লাগবে না। আপনাকে নমস্কার। থ্যাংক ইউ। তো আমি আজকে তোমাদেরকে হোটেলের ম্যানেজারের সাথে কথা বলিয়ে দিলাম। তোমরা যারা এই হোটেলে আসতে চাও তো এই ম্যানেজারের এই ফোন নাম্বারে তোমরা ফোন করে কথা বলে চলে আসতে পারো। ঘাটশিলার প্রথম দিনের আমি দেখাতে চলেছি রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনের পর বাকি জায়গাগুলো আমি তোমাদেরকে দেখাতে চলেছি। তো আজকে আমি এই ঘাটশিলা ভ্রমণ শুরু করছি অটো দিয়ে। তো চলো তোমাদেরকে এবার রামকৃষ্ণ মিশনে পৌঁছে তোমাদের কাছে ফিরে আসছি। তো আমি তোমাদের এই ম্যানেজারের ফোন নাম্বার এবং হোটেলের নাম ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করে এখানে চলে আসতে পারো। তো আমি শুরু করছি রামকৃষ্ণ মিশন দিয়ে আজকের এই জার্নি। তো চলো তোমাদের সাথে শুরু করি ঘাটশিলা ভ্রমণ। এই হচ্ছে আজকে আমাদের অটোতে আমি আমার যাত্রা শুরু করে দিলাম। আমার হোটেল থেকে রামকৃষ্ণ মিশনের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটারের মতো। তো আমি রামকৃষ্ণ মিশনে পৌঁছে তোমাদের কাছে ফিরে আসছি। আজ 26শে ডিসেম্বর 2024 বৃহস্পতিবার। আজকে আমি সকালবেলায় ঘাটশিলাতে এসে পৌঁছেছিলাম 12021 হাওড়া বরবিল জনশতাব্দী এক্সপ্রেসের মাধ্যমে। তারপর আমি আমার হোটেলে পৌঁছাই এবং সেই পর্বের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা যারা আমার সেই ভিডিও এখনও দেখোনি তাদের কাছে অনুরোধ করব তোমরা গিয়ে ভিডিওটা একবার দেখে নাও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো। ঘাটশিলা পৌঁছানোর ট্রেন জার্নি আমি ওপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তোমরা গিয়ে ঝটপট করে দেখে নাও। তো এখন আমি এসে গেছি রামকৃষ্ণ মিশন আশ্রমে, ঘাটশিলার প্রথম দর্শনীয় স্থান। এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের ভেতরকার দৃশ্য। এই রামকৃষ্ণ মিশনের ভেতরে টয়লেটের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের মূল মন্দির। রামকৃষ্ণ মিশনের এই দিকে তোমরা কম্পিউটার সেন্টার দেখতে পেয়ে যাবে, মঠ অফিস দেখতে পাবে এবং ফিজিওথেরাপি সেন্টার দেখতে পাবে। সব কিছু এই বিল্ডিংয়ে রয়েছে। জায়গাটা খুব সুন্দর, চারিপাশে সবুজ আর সবুজ ফুলের বাগান এবং মাঝখানে হচ্ছে ভগবান রামকৃষ্ণের মন্দির। ঘাটশিলার প্রথম দর্শনীয় স্থান রামকৃষ্ণ মঠ দেখা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি যাচ্ছি আমার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তো বেরিয়ে যাচ্ছি রামকৃষ্ণ মঠ থেকে আমার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তো এখন আমি যাচ্ছি রামকৃষ্ণ মিশন থেকে লেখক কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। রামকৃষ্ণ মিশন থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দূরত্ব হচ্ছে 500 মিটারের মতো। এখন আমি এসে গেছি লেখক কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যাকে গৌরীকুঞ্জ বলা হয়। এই সেই গৌরীকুঞ্জ। কথা সাহিত্যিক লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি, যাকে গৌরীকুঞ্জ বলা হয়। প্রবেশ করছি গৌরীকুঞ্জে।
এই গৌরীকুঞ্জে প্রবেশ করতে হলে তোমাদেরকে জুতো খুলে প্রবেশ করতে হবে। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম এবং মৃত্যু দেওয়া রয়েছে। 1950 সালে 1 নভেম্বর এই স্থানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত ভিটে গৌরীকুঞ্জ, সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই বসত বাড়িতে দেখা যায় লেখকের বহু ব্যবহার করা জিনিস, যা পরম যত্নে রাখা রয়েছে। কথা সাহিত্যিক লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের উপহার দিয়ে গেছেন চাঁদের পাহাড়, আরণ্যক, অপরাজিতর মতন মনোমুগ্ধকর গল্প, যা তিনি এই বাড়িতে বসে লিখে গেছেন আমাদের জন্য। ঘাটশিলার এই বসত ভিটেতে লেখক তার প্রথম স্ত্রী গৌরী দেবীর নাম অনুসারে এই বসত ভিটেটির নাম দেন গৌরীকুঞ্জ। লেখক তার জীবনের শেষ কয়েকটা বছর তিনি এই বাড়িতে কাটিয়েছিলেন। এই ঘরে ভিডিওগ্রাফি করা সম্পূর্ণ বারণ, তাই তোমাদেরকে ছবির মাধ্যমে তুলে ধরলাম এই ঘরের যাবতীয় তথ্য। তো দেখিয়ে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর জানতে পারলাম যে গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতির প্রেসিডেন্ট শ্রী তাপস চ্যাটার্জি বাংলা ভাষা, শিল্প এবং এখানকার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এখানকার স্থানীয় 100 জন বাচ্চাকে নিয়ে শুরু করেছিলেন সাপ্তাহিক বাংলা ক্লাস, যেটি এখানে অপুর পাঠশালা তারাদাস মঞ্চ নামে পরিচিত। সমগ্র বসত ভিটে তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। বাড়ির বাউন্ডারির দেওয়ালে বিভূতিভূষণের জীবনের বিভিন্ন পর্যায় এবং ঘটনা সম্পর্কে সুন্দর করে ছবি আঁকা এবং লেখা রয়েছে, যেটা দেখলে আমার কেন তোমাদের মনও পুরনো দিনে চলে যাবে। এখানে প্রচুর বসার জায়গা রয়েছে। এই গৌরীকুঞ্জ খোলা থাকে সকাল 9টা থেকে দুপুর 1টা অবধি এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা অবধি। বেরিয়ে গেলাম গৌরীকুঞ্জ থেকে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। গৌরীকুঞ্জ দেখার পর আমি এবার এগিয়ে চললাম সুবর্ণরেখা এবং রাতমোহনার উদ্দেশ্যে। গৌরীকুঞ্জ থেকে দূরত্ব অ্যাপ্রক্স 3 কিলোমিটারের মতো। তো আমি সুবর্ণরেখা এবং রাতমোহনা পৌঁছে তোমাদের কাছে ফিরে আসছি। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি হিন্দুস্তান কপার লিমিটেড কোম্পানি, ভারতবর্ষের নাম্বার 1 সবথেকে পুরনো তামা উৎপাদনের কারখানা। হিন্দুস্তান কপার লিমিটেড কোম্পানির পাশ দিয়ে রাস্তা ধরে এগিয়ে চললাম রাতমোহনার উদ্দেশ্যে। এখন যে ব্রিজের ওপর দিয়ে আমি যাচ্ছি সেই ব্রিজটির নাম হচ্ছে সুভাষ সেতু। এই ব্রিজের নিচ দিয়েই বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। শীতকালে এই নদীর জল একদমই নেই বললেই চলে। এই হচ্ছে সুবর্ণরেখা নদী। লেখক কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সুবর্ণরেখা নদীতে নৌকাতে চেপে একটি চরে এসে বসতেন। চাঁদের আলোয় নদীর জল চিকচিক করত, দূর থেকে ভেসে আসতো মাদলের শব্দ। সেই মায়াবী পরিবেশে মুগ্ধ হয়ে সাহিত্যিক এই জায়গাটির নাম দেন রাতমোহনা। দুধারের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, চারিপাশ সবুজ গাছগাছালিতে ঘেরা। রাস্তা খুব একটা ভালো না, খুব ভাঙাচোরা রাস্তা। রাতমোহনা এবং সুবর্ণরেখা নদীর তীরে চলে এসেছি। এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখন আমি এসে গেছি রাতমোহনা এবং সুবর্ণরেখা নদীর তীরের কাছে। এটি হচ্ছে পার্কিং এরিয়া। অটো করে এলে অটো তোমাদেরকে এই স্থানে নামিয়ে দেবে এবং এই পথ ধরে তোমাদেরকে সুবর্ণরেখা নদীর তীরে পৌঁছাতে হবে। রাতমোহনা আসলে একটি ভাঙা সেতু, যেটা তৈরি হয়েছিল ইংরেজ আমলে। শহরে যাবার পুরনো রাস্তা ছিল এই রাতমোহনা সেতু, তবে এই রাতমোহনা সেতু ভেঙে গেছে। এই পুরনো সেতু ভেঙে যাওয়ার পরে তৈরি হয়েছিল আর একটি সেতু, তবে সেটাও ভেঙে গেছে এবং তারপরে তৈরি হয়েছিল নতুন একটি সেতু যার নাম সুভাষ সেতু, যে সেতুর ওপর দিয়ে
আজকে আমি এখানে এলাম এই রাতমোহনা সেতু দেখতে। এই ভাঙা সেতুর একটি গুরুত্ব রয়েছে। এই ভাঙা সেতু দিয়ে নদীর মাঝখান অবধি পৌঁছে নদীর জলের স্রোতের সৌন্দর্য উপভোগ করা যায়। এবং এই হচ্ছে সুবর্ণরেখা নদী। শীতকাল হলেও এখন কিন্তু ওয়েদার ভালোই গরম লাগছে, ঠান্ডা অনুভব হচ্ছে না। তবে সূর্যের আলো, পরিষ্কার হাওয়াতে সুবর্ণরেখাটাকে খুব সুন্দর দেখতে লাগছে। এই হচ্ছে সুবর্ণরেখা নদী। তো তোমাদেরকে সমগ্র রাতমোহনা এবং সুবর্ণরেখা নদীর তীর দেখিয়ে দিলাম। এই হচ্ছে সুবর্ণরেখা নদী, পরিষ্কার স্বচ্ছ জল। সুবর্ণরেখা নদীর তীরে রাতমোহনার কাছে রয়েছে একটি ছোট্ট এবং সুন্দর জলপ্রপাত, যার নাম রাতমোহনা জলপ্রপাত। ওই যে দূরে তোমরা যে জলপ্রপাতটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে রাতমোহনা জলপ্রপাত। ওই পথ দিয়ে আমরা এসেছিলাম এবং ওই পথ দিয়ে নেমে ওই যে মহিলাটি যাচ্ছে সেই রাস্তা ধরে তোমাদেরকে ওই জলপ্রপাতের সামনে পৌঁছাতে হবে। এই পথ ধরে তোমাদেরকে এই ঝর্ণার সামনে আসতে হবে। এই ঝর্ণাটাকে রাতমোহনা ঝর্ণা বলা হয়। দেখি
রাতমোহনা ঝর্ণা এবং সুবর্ণরেখা নদীর ভিউ দর্শন করে এখন বেরিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। রাতমোহনা ঝর্ণা এবং সুবর্ণরেখা নদী দর্শন করে এখন আমি এগিয়ে চললাম সিদ্ধেশ্বরী পাহাড়ের উদ্দেশ্যে। এখান থেকে দূরত্ব 16 কিলোমিটারের মতো। বড় রাস্তা থেকে এই পথ ধরে তোমাদেরকে সিদ্ধেশ্বরী পাহাড়ের প্রবেশদ্বারে পৌঁছাতে হবে। সামনে একটি প্রবেশদ্বার তৈরি হচ্ছে, সম্পূর্ণ মাটির রাস্তা। অটোতে বসলে একটু জার্কিং হবে, তবে অটোতে বসলে একটা আলাদা রোমাঞ্চকর অভিজ্ঞতাও হবে। তো আমি এখন পৌঁছাতে চলেছি সিদ্ধেশ্বরী পাহাড়ের সামনে। এই হচ্ছে সিদ্ধেশ্বরী পাহাড়ের প্রবেশদ্বার। এখানে অটো তোমাদেরকে নামিয়ে দেবে, এটা পার্কিং এরিয়াও বলতে পারো। তো আমি এখন যেতে চলেছি সিদ্ধেশ্বরী পাহাড়ের উপরে। 650 মিটার পথ অতিক্রম করতে হবে, চড়াই উতরাই পার করে তোমরা পৌঁছাবে সিদ্ধেশ্বরী পাহাড়ের ওপরে। রয়েছে একটি শিব মন্দির, সেই শিব মন্দিরের সামনে। তো আমি 650 মিটার পথ শুরু করলাম এবং তোমাদেরকে দেখাতে চলেছি। এই সিদ্ধেশ্বরী পাহাড়ের চূড়োয় একটি শিব মন্দির রয়েছে। সিদ্ধেশ্বরী পাহাড়ের নিচ থেকে 650 মিটার পথ অতিক্রম করে তোমাদেরকে সেই শিব মন্দিরের সামনে পৌঁছাতে হবে। তো চারপাশে এরকম ঘন জঙ্গলে ঘেরা, তোমরা দেখতেই পাচ্ছ। পাথরের রাস্তার উপর দিয়ে, পাথরের রাস্তা দিয়ে চারিপাশে এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে তোমাদেরকে সিদ্ধেশ্বরী পাহাড়ের চূড়ায় পৌঁছাতে হবে। বয়স্করা এই রাস্তায় না যাওয়াই ভালো। আমি বলবো যে বয়স্ক যারা আছে তাদেরকে এই পথ না অতিক্রম করাই ভালো। যারা ইয়ং আছো তারা এই পথ অতিক্রম করে উপরে শিব মন্দির তোমরা দেখতে পারোই। তো তোমাদেরকে বলি, কিন্তু এই 650 মিটার পথ অতিক্রম করতে কিন্তু তোমাদেরকে ভালোই বেগ পেতে হবে। তো তোমরা সঙ্গে একটা জলের বোতল ক্যারি করো, কারণ উপরে ওঠার পর তোমাদের কিন্তু জল তেষ্টা পেতে পারে। কেন, রাস্তা যত উপরের দিকে উঠছে চড়াই তত বাড়ছে এবং চারপাশ ঘন জঙ্গলের ঢাকা রয়েছে। ঘন সবুজ জঙ্গলে চারপাশ ঢেকে রয়েছে, চারিপাশ একদম নিঝুম, কোথাও কোনো মানুষজনের আওয়াজ নেই। যারা 650 মিটার পথ অতিক্রম করে উপরে উঠছে তারাই এই পথ তাদেরকে তুমি দেখতে পাবে। আদারওয়াইজ আর কোনো মানুষজন এখানে নেই। এই যে দেখতে পাচ্ছ, এটি এক ধরনের শিলা। চারপাশে এরকম ঘন সবুজ জঙ্গলে ছেয়ে গেছে। সবে আমি 650 মিটারের মধ্যে অলমোস্ট 150 মিটার এসেছি, এখনো 460 মিটার বাকি।
এখানে একটা দোকান তোমরা দেখতে পেয়ে যাবে। এতটা উপর ওঠার পর যদি তোমার জল তেষ্টা বা কিছু খেতে ইচ্ছা করে তোমরা এখানে খেতে পারবে। তো এখানে তোমরা এই সিদ্ধেশ্বরী মন্দিরে প্রবেশ করতে গেলে এখানে তোমাদেরকে একটা টিকিট কাটতে হবে। এই হচ্ছে টিকিটের জায়গা এবং এই হচ্ছে টিকিট। 30 টাকা দিয়ে তোমাদেরকে টিকিট কাটার পর তোমরা যেতে পারবে সিদ্ধেশ্বরী মন্দিরে। সিদ্ধেশ্বরী পাহাড়ের ওপরে যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে পৌঁছাতে গেলে তোমাদেরকে 30 টাকা দিয়ে টিকিট কেটে তারপর যেতে হবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রাচীন সিদ্ধেশ্বর শিব মন্দির। এখান থেকে আরও 370 মিটার পথ তোমাদেরকে অতিক্রম করতে হবে। ঘন জঙ্গল। এই দেখো রাস্তাটার অবস্থা দেখো কি রকম খারাপ রাস্তা। খুব সাবধানে পা ফেলে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। যদি ভুল করো তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সমগ্র জঙ্গল সবুজ গাছে ঘেরা। এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কি দুর্গম পাথরের রাস্তা দিয়ে তোমাদেরকে যেতে হবে। এই রাস্তা তোমাদেরকে অতিক্রম করতে হলে তোমাদেরকে কিন্তু ভালোই এনার্জি খরচা করতে হবে। চারিপাশে জঙ্গল তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো আমি এখন এই পাথরের রাস্তা দিয়ে এগিয়ে চললাম। ভালোই বেগ পেতে হচ্ছে। এইখান থেকে আরও 235 মিটার পথ বাকি রয়েছে মন্দিরে পৌঁছানোর জন্য। Hello. Dawan nih kak.
টাওয়ার নেই তো হচ্ছে, পাহাড়ের উপরে আছি তো টাওয়ার নেই, তাই ফোন ভিডিও কল যাচ্ছে না। এখান থেকে ভিউটা খালি দেখ। চলে গেছে এখন। লিখে দিয়েছি এখন না। হ্যাঁ মিস্টার নীল। হেভি লাগছে। তো অবশেষে আমি চলে এসেছি শিব মন্দিরের সামনে। জ্ঞান প্রদানায় করুণাময় সাগরায় কর্পূর কুন্দ ধবলন্দু জটাধারায় দরিদ্র দুঃখ দহনায় শিবম শঙ্করায় নমো নমঃ। ওম কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজেন্দ্রারম সদা। তো তোমাদেরকে সমগ্র মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি এবং সেই সাথে পাহাড়ের চূড়ো থেকে সমগ্র ঘাটশিলা চত্বরটাকে দেখানোর চেষ্টা করছি। তবে কুয়াশায় ঢেকে যাওয়ায় সেরকমভাবে বোঝা যাচ্ছে না। এখানে নন্দী রয়েছে প্রভু শিবের দিকে তাকিয়ে। তুমি তো গেলে তো একা যাবে না, সঙ্গে তো সাথে লাগবে না, অসুবিধা হবে কথা বলতে। রাখছি আমি, পরে কথা বলো। যখন ফিরবে তখন কথা বলবে। ঠিক আছে, বললাম তো, যাও। সিদ্ধেশ্বরী পাহাড় এবং সিদ্ধেশ্বরী শিব মন্দির দর্শন করার পর আমি চলে যাচ্ছি আমার পরবর্তী গন্তব্য যদুগড়া রঙ্কনী মাতার মন্দির। সিদ্ধেশ্বরী পাহাড় এবং সিদ্ধেশ্বরী শিব মন্দির থেকে যদুগড়া রঙ্কিনী মাতার মন্দিরের দূরত্ব 12 থেকে 13 কিলোমিটার। প্রবেশ করে যাচ্ছি যদুগড়া শ্রী রঙ্কনী কাপড়গাদি কালীমা মন্দিরে। তো এখন আমি এসে গেছি জাদুগড়া রঙ্কিনী মাতার মন্দিরে।
তো এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে যদুগোড়া শ্রী রঙ্কনী মাতার মন্দির। এই মন্দিরে কালী ঠাকুরের মূর্তি রয়েছে। এখানে ফুলের ডালা, পুজো দেওয়ার সামগ্রী তোমরা পেয়ে যাবে। কপাটগাদি উপত্যকায় মা রঙ্কিনী ঘুরে বেড়াতেন। সেই সময় এক মেষ প্রতিপালক তাকে দেখতে পেয়ে তার পিছু নেয়। সেই সময় ওখানে এক ধোপা কাপড় কাচ্ছিলেন। তার সে কাপড়ের থলিতে তিনি তার মধ্যে আশ্রয় নেন এবং পরে সেই থলির মধ্যে তিনি পাথরে পরিণত হন এবং সেই পাথরে এখানে পূজিত হয় মাতা রঙ্কিনী হিসাবে। এই মাতা রঙ্কিনী মা কালীর একটি রূপ হিসাবে মনে করা হয় এবং ঘাটশিলার জাদুঘরের রঙ্কিনী মাতার মন্দির খুব জাগ্রত একটি মন্দির। এখানে মূল মন্দিরের পাশে একটি গণেশের মূর্তি রয়েছে। গণেশ দেবের পুজো হয়। গণেশ দেবের মূর্তি দেখে যাচ্ছি মূল মন্দিরে। এই হচ্ছে রঙ্কনী মাতা। এই হচ্ছে মা রঙ্কিনী দেবী, যাকে কালী মা রূপে পুজো করা হয় এবং সমগ্র মন্দিরটি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সবাই নারকেল দিয়ে এই দেবীর কাছে মানত করে। তোমরা চাইলে নারকেল বেঁধে এই মায়ের কাছে মানত করতে পারো। এবং পাশে একটি শিবের মন্দির রয়েছে। এই হচ্ছে সমগ্র রঙ্কিনী মাতার মন্দিরের দৃশ্য। যদুগড়া রঙ্কিনী মাতার মন্দির থেকে আমার পরবর্তী গন্তব্য হচ্ছে গালুডি ব্যারেজ। মন্দির থেকে দূরত্ব হচ্ছে 12 থেকে 13 কিলোমিটারের মতো। তো আমি গালুডি ব্যারেজে পৌঁছে তোমাদের কাছে ফিরে আসছি। এখন আমি এসে গেছি গালুডি ব্যারেজ বা গালুডি বাঁধে। তো তোমাদেরকে এবার দেখাই গালুডি ব্যারেজটা। এই হচ্ছে সমগ্র গালুডি ব্যারেজ। গালুডি হলো ভারতের ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার ঘাটশিলা মহকুমার সিডি ব্লকের একটি গ্রাম। গালুডি শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে সুবর্ণরেখা নদীর ওপর তৈরি একটি বাঁধ। সুবর্ণরেখা জুড়ে 436.2 মিটার। গালুডি ব্যারেজটি সুবর্ণরেখা বহুমুখী প্রকল্পের একটি অংশ। সুবর্ণরেখা নদী এবং বর্ষার জলকে জমা করে রাখা হয় এখানে, যেটা প্রয়োজন মতো ছাড়া হয় চাষাবাদের জন্য। বাংলা, বিহার এবং উড়িষ্যা রাজ্যগুলোর একটি যৌথ উদ্যোগ। এই বাঁধটি নদীর দুই পারে খালে পানি প্রবাহিত করে। চান্ডিল বাঁধও এই প্রকল্পের একটি অংশ। বুরুডি লেক থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত এই বাঁধ। এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান নয়, কারণ আপনি এখানে কোনো রকম খাবার পাবেন না। এই হচ্ছে সমগ্র ব্যারেজ। তবে এখন শীতকাল জল নদীতে কম থাকায় ব্যারেজেও জল কম রয়েছে। ব্যারেজটা শুরু হয়েছে ওই মাথায় এবং ব্যারেজটা শেষ হচ্ছে ওই প্রান্তে। গালুডি গ্রামের সবচেয়ে কাছে রেল স্টেশন হচ্ছে গালুডি রেল স্টেশন।
গালুডি রেল স্টেশন থেকে ব্যারেজের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। আপনি এখানে পাবেন চারিপাশে শুধু সুন্দর পরিবেশ। সম্পূর্ণ গারুডি ব্যারেজটা তোমাদেরকে দেখাচ্ছি। গারুডি ব্যারেজ দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমার পরবর্তী গন্তব্য হচ্ছে ফুলডুংরি পাহাড়। গালুডি ব্যারেজ থেকে ফুলডুংরির দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার। বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে বৈষ্ণব দেবী মন্দিরের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি ডান দিকে ফুলডুংরি পাহাড়ের উদ্দেশ্যে। প্রবেশ করলাম ফুলডুংরি পাহাড়ের প্রবেশপথের মধ্যে দিয়ে। এখন আমি এসে গেছি ফুলডুংরি পাহাড়ের মূল প্রবেশপথের সামনে। পেছনে দেখতে পাচ্ছ অটো দাঁড়িয়ে রয়েছে। অটো তোমাকে এই স্থানে নামিয়ে দেবে এবং এই স্থান থেকে তোমাদেরকে ফুলডুংরি পাহাড়ের ওপরে যেতে হবে। লাল নুড়ি দিয়ে আচ্ছাদিত একটি বাঁকানো পথ আছে, যার মাধ্যমে আপনাদেরকে পাহাড়ের চূড়ায় উঠতে হবে। গালুডি থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত এই ফুলডুংরি পাহাড়। ফুলডুংরি পাহাড়টি লম্বা গাছ এবং লম্বা ঘাস দিয়ে ঘেরা। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার আরণ্যক গল্পটি তিনি এই স্থানে বসে লিখেছিলেন। এটি একটি ছোট টিলা যা ঘাটশিলা শহরের দুর্দান্ত প্যানোরামিক ভিউ প্রদান করে থাকে। পাহাড়টি 33 নম্বর জাতীয় মহাসড়কের উপরে অবস্থিত। টিলাটি বেশিরভাগই লম্বা শাল এবং মহুয়া গাছের ঘন বন সবুজ জঙ্গলে আবৃত। জায়গাটি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রিয় স্থান, যেখানে তিনি রচনা করে গেছেন বহু গল্প। চারিপাশের পরিবেশই লেখককে বহু গল্প লিখতে সাহায্য করেছে। ঝাড়খণ্ডের দলমা পাহাড়ে সবুজ অরণ্যে ঘেরা সুবর্ণরেখা নদীর ধারে এই ঘাটশিলা শহরের অন্যতম আকর্ষণ স্থান হলো এই ফুলডুংরি পাহাড়। এখানে বসেই লেখক কথা সাহিত্যিক উপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করে গেছেন কালজয়ী গল্প আরণ্যক। এই সুন্দর জায়গাটি পর্যটকদের অনেক আকর্ষণ করে থাকে। টাটানগর যাওয়ার হাইওয়ের খুব কাছে অবস্থিত এই ছোট্ট পাহাড়। পাহাড়ের চূড়োতে আমি যাওয়ার চেষ্টা করছি এবং তোমাদেরকে দেখাচ্ছি যেখান থেকে বসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক গল্পটি লিখেছিলেন। সেই জায়গায় তোমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো এই জায়গায় এসে একটা টিলা পড়লো। টিলার দুদিকে দুটো রাস্তা ভাগ হয়ে গেল, এদিকে একটা রাস্তা এবং এইদিকে একটা রাস্তা। দুটো রাস্তা ভাগ হয়ে গেল। আমি এখন যাচ্ছি এই পথ ধরে উঠে এসে ডান দিকে
ডান দিকে রাস্তা ধরে এগিয়ে চললাম। চারিপাশ ঘন সবুজ জঙ্গলে ঘেরা, তোমরা দেখতে পাচ্ছ সমগ্র ঘন সবুজ জঙ্গলে ঘেরা। এই স্থানে বসেই কথা সাহিত্যিক লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কালজয়ী গল্প আরণ্যক গল্পটি লিখেছিলেন। ফিরে এলাম ফুলডুংরি পাহাড়ের যাত্রা যেখান থেকে শুরু করেছিলাম সেই স্থানে, এবং সামনে তোমরা এখানে হ্যান্ডিক্রাফটসের একটা ছোট দোকান দেখতে পেয়ে যাবে। তো আমার ফুলডুংরি পাহাড় এবং ফুলডুংরি টিলা দেখা কমপ্লিট হয়ে গেল, এবং সেই সাথে আমার ঘাটশিলা ভ্রমণের প্রথম দিনের যাত্রা শেষ হলো। আমি এখন যাচ্ছি 3 কিলোমিটার দূরে আমাদের হোটেলে, সেখানে গিয়ে আমি আমার আজকের এই জার্নি শেষ করব। তো হোটেলে পৌঁছে তোমাদের কাছে ফিরে আসছি। ঘাটশিলা ভ্রমণের প্রথম দিনে 7টা স্পট ঘুরতে আমাদের অটোতে খরচা হলো 1500 টাকা। তো এখানেই আমি ঘাটশিলা ভ্রমণের প্রথম দিনের যাত্রা শেষ করলাম। আজ 26শে ডিসেম্বর 2024 বৃহস্পতিবার। ঘাটশিলা ভ্রমণের প্রথম পর্ব কেমন লাগলো ট্রাভেলিক সূর্যের সমস্ত দর্শক বন্ধুকে কমেন্টস করে জানাতে অনুরোধ করলাম। যারা যারা আমার আজকে এই ভিডিওটা প্রথম দেখবে তাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো। থ্যাংক ইউ।